করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। সেনা সদরের ব্রিফিং, সরকারের সম্পূরক হিসেবে কাজ করছে বাহিনী, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত বললেন বিএনপি নেতা খসরু। ভোট কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, মন্তব্য সার্জিসের। সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন, এটা আসলে তার দায়িত্বের জায়গা নয়। সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায়, এক্ষেত্রে আমরা মনে করি তার একটি ভূমিকা থাকতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু জুনের প্রথম সপ্তাহে। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ। 4 দিনের সফরে কাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হবে 7টি চুক্তি ও সমঝোতা। 1 লাখ জনশক্তি পাঠাতে করবেন আলোচনা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। সুরহা না হলে কাল সারা দেশে বিক্ষোভের ডাক। মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে সচিবালয়। শিক্ষার্থী আসলেও হয়নি ক্লাস। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা নিয়ে সারা দেশে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। সমহত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। হত্যার দায় স্বীকার করে আসামি রিপনের জবানবন্দি। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী। ব্রিফিংয়ে কথা জানিয়েছে সেনা দপ্তর। সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে সেনাবাহিনী। সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে উল্লেখ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর। মানবিক করিডোর বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে। রাজনৈতিক দল থেকে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। বিভিন্ন ধরনের অপরাধের সাথে দুপুরে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনাবাহিনী। জানালেন করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে সেনা সদর জানায় এ বিষয়ে সতর্ক আছে সেনাবাহিনী। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ নেই বলেও জানানো হয়। চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কেএনএফ-এর 30,000 ইউনিফর্ম পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনা সদর। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে। We'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। 30,000 ইউনিফর্ম পাওয়া গেল, আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক মাধ্যমে সরকার এবং সেনাবাহিনীর সম্পর্ককে ঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয় সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবেই কাজ করছে। ডিসেম্বরে নির্বাচন না হলে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জানান এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। তো এই বিষয়ে আমরা
কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। সংবাদ সম্মেলনে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে থাকা সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া ব্যর্থ হবে অভ্যুত্থান। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। পরে গশ্বরচন্দ্র রায় বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন দরকার, নতুবা জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সকল ক্ষমতার উৎস এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5 আগস্টের পর সেনাপ্রধানের আচরণ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে, তাই সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত। সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। জানানো হয়, তরুণদের চিন্তা ও নেতৃত্বের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে 28 মে ঢাকায় তারুণ্যের সমাবেশে প্রায় 15 লাখ তরুণ যোগ দেবেন। আর 27 মে কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনার হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, তবে ভোটের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান তার। এদিকে হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হয়নি। নতুন বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরে জনগণের মতামত জানতে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে সোমবার দিনভর নীলফামারী ও চট্টগ্রামে পথসভা ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে পথসভা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, কোন মাসে নির্বাচন হবে তা সেনাপ্রধান ঠিক করে দিতে পারেন না, বরং তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পারেন। সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন, এটা আসলে তার দায়িত্বের জায়গা নয়, বরং আমরা মনে করি তিনি সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায়। এক্ষেত্রে আমরা মনে করি তার একটি ভূমিকা থাকতে পারে। এর আগে সকালে বৃষ্টি মাথায় নিয়েই ডোমার উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ করেন সার্জিস। এ সময় শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানান তিনি। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। পথসভার দ্বিতীয় দিন সকালে উত্তর চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পথসভা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ নেতাকর্মীরা। হাসনাত বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হয়নি। আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি। সেজন্য মানুষ আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে, একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে। এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করে জনগণের মতামত জানার পাশাপাশি লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেয়াই এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। কাজ ও সব গেট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। কাল সচিবালয় সহ সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ এবং বুধবার কর্মবিরতি ঘোষণা দিয়েছে ঐক্য ফোরাম। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়।
সোমবার বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা, ফেটে পড়েন বিক্ষোভে। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধরা। এতে সচিবালয়ের কর্মকর্তা বা দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। কর্মকর্তা কর্মচারীরা বলেন, আলোচনার আশ্বাস দিয়েও কর্মচারীদের মতামত ছাড়াই রোববার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করা হয়। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ তাদের। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। ভালো লাগলো না, চাকরি শেষ। আমরা আদালতেও যেতে পারবো না। তারা যেন এই আইনটা রিভিউ করে। যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই। অধ্যাদেশ বাতিল না করলে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং বুধবার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন প্রত্যাহার না করা হবে। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। এদিকে সব ক্যাডারের সমতা বিধান সহ বৈষম্য দূর করার দাবিতে মঙ্গলবার থেকে সারা দেশে 2 দিন কলম বিরতির ডাক দিয়েছেন সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে, প্রয়োজনে জনগণ বিকল্প খুঁজে নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামে পথসভা এবং লিফলেট বিতরণের সময় কথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। শিক্ষার্থী এলেও হয়নি ক্লাস। চাকরির শুরুতে 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। শ্রেণীকক্ষে বসে আছে ক্ষুদে শিক্ষার্থীরা, কিন্তু দেখা নেই শিক্ষকের। বোর্ডগুলোয় লেখা চলছে কর্মবিরতি। সোমবার সকাল থেকে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। কোনো কিছুতে কিছু হচ্ছে না, না পেরে বাধ্য হয়ে আমরা সব স্কুলে কর্মবিরতিটা করতে আমরা বাধ্য হচ্ছি। একজন শিক্ষক 3য় শ্রেণীর কর্মচারী হবে, এটা আদৌ কাম্য নয়। বাচ্চারা যে সাফার করছে এটা আমরা চাই না, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। এদিকে বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। অনেকে ফিরে যান বাড়ি, কেউ কেউ ক্লাসে বসে সহপাঠীদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। সকাল থেকে আমরা বসে আছি, ক্লাস হচ্ছে না, স্যাররা দ্রুত ক্লাসে আসুক, এটাই চাই। কর্মবিরতিতে ছাত্রীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কর্মবিরতি করবেন, কিন্তু ছাত্রদের যাতে ক্ষতি না হয় এই বিষয়ে আপনারা একটু দৃষ্টিকটু দিবেন। তবে ভিন্ন চিত্র চাঁদপুরে। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু জুনের প্রথম সপ্তাহে। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ দেন তিনি। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠকে ঐক্যমত্য কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সবশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কারে গঠিত বিভিন্ন কমিশনের প্রধান ও সংশ্লিষ্টরা। এ সভায় ঐক্যমত্য কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এ সময় জুনের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ দিয়ে বলেন, কেউ যেন ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে নাগরিকদের সচেতন করতে হবে। সভায় অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, এ বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল এরই মধ্যে একমত হয়েছে। গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রথম দফার আলোচনা শেষ হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে কাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাপান সফরে 1 লাখ বাংলাদেশিকে কাজের জন্য দেশটিতে পাঠাতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে নাগরিক সেবা বাংলাদেশ নামক অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, বিশেষ লেভেল 4 পর্যন্ত যে পারবে তাকে ওটা পাস করলে নিয়ে যাবে, এটা বিষয় না। কাজে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে জাপানি ভাষা শিক্ষক আর চলে যাক সেখানে, তারা বলতেছি নিয়ে যাবে। তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব এবং ওদেরকে বলবো শিক্ষক দাও, অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো। ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে, আস্তে আস্তে একটা শুরু হবে। এবং একবার শুরু হলে বলছি আর থামবে না, যত দিতে পারেন আমরা দিতে থাকবো। আপনাদের সংখ্যা আমি 1 লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি। সমহত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এদিকে সমহত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি রিপন। সহপাঠী হারানোর শোক রূপ নিয়েছে ক্ষোভে। স্লোগানে মিছিলে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার আর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী সমাবেশে যোগ দেন তারা। সিম্পল বিচারের জন্য রাস্তায় নামতে হয়, এটাই মানে আমাদের পোড়া কপাল। যে ছুরি দিয়ে আঘাত করলো তাকে এখনো ধরা হয়নি। কোনো সিসিটিভিতে কি এখন পর্যন্ত সাম্য যে হত্যাকারী তারা কি ধরা পড়েনি? সাম্য হত্যার বিচার, উপাচার্য প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় নিয়ে উপাচার্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে, না হলে আগামীতে কঠোর কর্মসূচিতে যাবে ছাত্রদল। আপনারা এখনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এইটি আমাদের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আগামীতে আমরা যে কর্মসূচি দেব সে কর্মসূচি হবে অধিকতর কঠোর। আমরা প্রয়োজনে এই রেজিস্ট্রার বিল্ডিং তথা প্রশাসনিক বন্ডল আমরা তালাবদ্ধ করে দেব। সাম্য হত্যার ঘটনায় এদিন সকালে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। আবু সাইদ ও মুগ্ধের ছবি সহ জুলাই মাসে বাজারে আসছে 5 টাকার নতুন নোট। এবার নতুন টাকায় এসব গ্রাফিতি সহ জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে যুক্ত হয়েছে আন্দোলনের নানা ছবি। এছাড়াও থাকছে ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। প্রথম পর্যায়ে বাজারে আসছে 20 ও 50 টাকার নোট। বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত 1000 টাকার নোট 2 জুন বাজারে ছাড়া হবে। আর ঈদের পর আসছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ ও মুগ্ধের অবয়ব সংবলিত 5 টাকার নোট। বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ব্যাংক জানায়, দরপত্র প্রক্রিয়ার সময় লাগায় ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। বর্তমানে প্রচলিত 9 ধরনের নোটই নতুন করে ছাপানোর সিদ্ধান্ত হয়েছে। বাসে কোরবানির পশু পরিবহন করা যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। রাজধানীর খামার বাড়িতে এক সেমিনারে এই কথা বলেন তিনি।
বাসের যে বক্সগুলো আছে না, ওর মধ্যে ছাগল নিয়ে আসে এবং অনেকগুলো সাফোকেটেড হয়ে মরে যায়। এই যে কি পরিমাণ নিষ্ঠুরতা প্রাণীর প্রতি, এটা কিন্তু আমরা মানে কোরবানিতে আমরা দেখাতে চাই যে এটা আমরা মনিটর করছি এবং এটার কোনো প্রকার যদি ভঙ্গ হয় তাহলে সেটা কিন্তু একটা অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করব।